আসসালামু আলাইকুম। আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসির শিক্ষার্থীদের জন্য একটি কবিতা শিখব। অর্থাৎ কবিতাটির নাম হচ্ছে তাহারই পরে মনে। কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। আমরা কবিতার ব্যাখ্যাগুলো আমরা বলতে চাই। কবিতার প্রত্যেকটি শব্দের অর্থ বলে দেব, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বলে দেব। আশা করি কবিতা নিয়ে আর কখনোই সমস্যা হবে না। এই তাহারই পরে মনে কবিতাটি মূলত কবিতাটি যখন আমরা পড়ব, প্রথম যে ধাঁচে পড়তে পড়তে আমরা কিছুই বুঝতে পারবো না যে কী সম্পর্কে আসলে বলতে চাচ্ছে। ঠিক কবিতার একেবারে শেষ লাইনে গিয়ে আমরা আন্দাজ করতে পারবো বা ধরতে পারবো আসলে কবিতাটা তাহারই পরে মনে বলতে কাকে বোঝাচ্ছে। অর্থাৎ কবি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে প্রেক্ষাপটে বা মৃত্যুর পরে এই কবিতাটি কবি লিখেছেন। অর্থাৎ তাহারই পরে মানে তার স্বামী শীতকালে মারা গেছে। আমরা জানি যে শীতের পরে আসে বসন্ত। অর্থাৎ কবির স্বামী যেহেতু শীতকালে মারা গেছে, তারপরে বসন্ত যেহেতু এরপর শীতের পরে আসে, তাই বসন্ত আসার পরও কবির মধ্যে কোনো কি নাই যে উৎসাহ উদ্দীপনা বা ভালো লাগা কাজ করে না। অর্থাৎ বসন্তের যে একটা রেশ তার মধ্যে কোনো পাওয়া যাচ্ছে না। এবং এই কবিতাটি মূলত এই প্রেক্ষাপটে লেখা। কবিতাটি মূলত দুইজনের কথোপকথন, এক হচ্ছে কবি আর হচ্ছে কবিভক্ত। তাহলে তাহারই পরে মানে কবিতাটি দুইজনের কথোপকথন, অর্থাৎ এক হচ্ছে কবি এবং অন্যজন হচ্ছে কবিভক্ত। তাহলে চলো আমরা কবিতাটা শুরু করে দিই। এবং কবিতাটি অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্ট, এসিসি এবং একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা শুরু করি। এবং মনে রাখা ভালো বা জেনে রাখতে পারো যে এই কবিতাটি যে আমরা যে সময় পড়েছি বা আমাদের আরও আগে যারা পড়েছে তাদেরও কিন্তু এই তাহারে পরে মানে কবিতাটি আছে, এখনও কবিতাটা আছে। এবং শর্ট সিলেবাসের মধ্যে যে 5টা আছে এর মধ্যে কবিতাটা আছে। তাহলে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট যে আগের জেনারেশনের যে বই সেখানেও ছিল, বর্তমান জেনারেশনের জন্য আছে, আবার সিলেবাস শর্ট রয়েছে তাতেও এই কবিতাটা আছে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করে দিই আমার কবিতা শিখ। তাহারই পরে মনে লিখেছেন সুফিয়া কামাল। তাহলে দেখো, হে কবি, অর্থাৎ কবিভক্ত কবিকে সম্বোধন করে বলতেছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই। অর্থাৎ কবি ভক্ত কবিকে এখানে বলছে নীরব। নীরব অর্থ হচ্ছে উদাসীন। কেন? ফাগুন মানে হচ্ছে ফাগুন হচ্ছে ফাল্গুন মাস, এসেছে ধরায়। ধরায় অর্থ হয়েছে পৃথিবীতে। অর্থাৎ কবিভক্ত কবিকে সম্বোধন করে বলতেছে, হে কবি তুমি উদাসীন করো। অর্থাৎ পৃথিবীতে তো ফাগুন মাস, পৃথিবীতে ফাগুন বা ফাল্গুন মাস বা বসন্তের আবির্ভাব ঘটেছে, তুমি নীরব কেন, অর্থাৎ উদাসীন কেন। অর্থাৎ হে কবি পৃথিবীতে ফাল্গুন বা বসন্তের আবির্ভাব ঘটেছে, তুমি কেন উদাসীন। এটা কবি ভক্ত তার কবির কাছে এই কোশ্চেনটা করেছে বা জানতে চেয়েছে। বসন্ত বরিয়া, অর্থাৎ বসন্তে বরিয়া, বরিয়া মানে হচ্ছে বরণ করে, তুমি লবে না। লবে না মানে হচ্ছে নিবে না। কি তব বন্দনায়, তব মানে হচ্ছে তোমার, তব অর্থ হচ্ছে তোমার, বন্দনা মানে হচ্ছে প্রশংসামূলক গান বা স্তুতিমূলক গান বা অর্থাৎ কবিতা লেখার মাধ্যমে বা বসন্ত আসলে আমরা কি করি, বসন্তকে আগমন মানে বসন্তকে বরণ করার জন্য বিভিন্ন কবিতা লেখে না কবিরা। এটাই এখানে কবিভক্ত বলতেছে, তুমি কি তোমার বসন্তকে বরণ করার জন্য কিছু রচনা করে নিবা না। অর্থাৎ তব বন্দনে, বন্দনা মনে হচ্ছে হয়তো বন্দনা গানের মাধ্যমে। দেখো, তোমার রচিত বন্দনা গানের সাহায্যে, অর্থাৎ বন্দনা গান রচনা করে বসন্তকে কি তুমি বরণ করে নিবে না। অর্থাৎ বন্দনা গান কি, এই যে প্রশংসামূলক বিভিন্ন গান, অর্থাৎ বসন্ত আগমনী, যে বসন্ত আসার সময় যে কবিরা লেখে। অর্থাৎ এখানে ব্যাখ্যাটা হচ্ছে, তুমি তোমার প্রশংসা গানের সাহায্যে কি বসন্তকে বরণ করে নেবে না। কবির প্রতি কবি ভক্তের এই প্রশ্ন। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, কহিল মানে বলল, সে মানে এখানে কবি, স্নিগ্ধ অত ভেজা ভেজা, আখি মানে সে চোখ, তুলি তুলি মানে খুলে। অর্থাৎ কবি তার এই ভেজা ভেজা কণ্ঠে কবি তার চোখগুলো খুলে বলতেছে, কি বলতেছে, দক্ষিণা দুয়ার গেছে খুলি। অর্থাৎ দক্ষিণা দুয়ার বলতে আগমনী বার্তা। এখানে দক্ষিণা দুয়ার মানে এখানে বলতেছে বাতাস। অর্থাৎ দক্ষিণা বাতাসে কি মানে দক্ষিণ দিকের থেকে কি বাতাস বইছে। অর্থাৎ যখন বসন্ত চলে আসে
তখন দক্ষিণ থেকে বাতাস বইতে থাকে, দক্ষিণ দিক থেকে বাতাস বইতে থাকে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আগমনী বার্তা। তখন যখন দক্ষিণ থেকে বাতাস বইতে থাকে তখন বুঝতে পারি যে বসন্ত চলে আসছে। তাহলে কবি কি করছে, ভেজা ভেজা চোখে কি করছে, চোখ খুলে বলতেছে দক্ষিণা বাতা দুয়ার গেছে খুলি, অর্থাৎ আগমনী বার্তা কি এসেছে বা দক্ষিণা দুয়ার কি খুলে গেছে। অর্থাৎ এখানে কবি কি বলেছে, কবি বসন্তের আগমন সম্পর্কে উদাসীন ছিলেন, তাই বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা তা কবি ভক্তের নিকট জিজ্ঞাসা করছে, যে আসলে কবি এসব সম্পর্কে কোনো কি নাই, কোনো খবরই নাই যে আসলে বসন্ত কি এসেছে কিনা। তারপরে বাতাবি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, অর্থাৎ বাতাবি নেবু অর্থাৎ লেবু, যে বাতাবি লেবু যে ফুল ফুটে বসন্তকালে যে ফুল ফুটে, এটা কি ফুটেছে কি। এবার দেখো এখানে কি কর অস্বীকার কি, আমরা জানি কর অস্বীকার কির উত্তর কিন্তু হা অথবা নার মতো দিতে পারবা। অর্থাৎ এই কি, অর্থাৎ আমি বললাম তুমি কি ভাত খাবা, হ্যাঁ অথবা না উত্তর দিতে পারবা। আর যদি এটা দীর্ঘিকার থাকতো, ক দীর্ঘিকার কি থাকতো, দেখো ক দীর্ঘিকার কি, তাহলে কিছু না কিছু বলতেই হবে। অর্থাৎ আমি যদি বলি তোমার নাম কি, তুমি কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবে না। যখন হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবে না, অর্থাৎ কিছু না কিছু বলতে হবে, এটা হচ্ছে ক দীর্ঘিকার কি। আর যদি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারো তাহলে হবে কর অস্বীকার কি। বলতেছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, কবি বক্তকে কোশ্চেন করেছে, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, অর্থাৎ আম গাছের যে মুকুল হয় এই মুকুল কি ফুটেছে। দক্ষিণা সমীর, দক্ষিণা মানে হচ্ছে দক্ষিণের, অর্থাৎ দক্ষিণা, সমীর মানে হচ্ছে বাতাস, তার, এই তার বলতে বাতাবি লেবুর ফুল আর আমের মুকুল এই দুইটার গন্ধে, তার বলতে বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুল, বলছে দক্ষিণা সমীর, দক্ষিণা বাতাসে তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আকুল অর্থ হচ্ছে সুরভিত করে তোলা। অর্থাৎ বলতেছে এই যে বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস কি সুরভিত হয়ে গেছে বা হচ্ছে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে বসন্ত এসেছে। তাহলে এই লাইনগুলোর ব্যাখ্যা হচ্ছে, দেখো 5 এবং 6 ব্যাখ্যা, বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাসের চারদিক সুরভিত বা সুগন্ধে ভরে তোলে, কিন্তু কবি এ সম্পর্কে উদাসীন বা উন্মনা। তাই কবি তার ভক্তর নিকট জিজ্ঞাসা করেছেন, কবির এ জিজ্ঞাসা তার উদাসীনতাকে স্পষ্ট করে। অর্থাৎ কবি এখন পর্যন্ত জানেই না এগুলো ঘটে গেছে, অর্থাৎ সে এতটাই উদাসীন। সিম্পল, যদি তোমাদের ধরো এরকম কারো বাবা মারা গেছে, শীঘ্রই বাবা মারা গেছে, ধরো 2 দিন 3 দিন হয়েছে কারো বাবা বা মা মারা গেছে, ঠিক তার পাশেই মানে তাদের বাড়ির পাশে বড় একটা কনসার্ট হচ্ছে, যেখানে মনে করো বাংলাদেশের টপ লেভেলের যে সেলিব্রিটি গান করে তারা আসছে, কিন্তু ওই যে যার বাবা মা মারা গেছে তার বাড়ির পাশেই কিন্তু হচ্ছে, কিন্তু তার মনে কি ওই ফিলিংসটা আর থাকবে, কখনোই থাকবে না। ঠিক কবিরও এখানে কি নাই, যে বসন্তের কোনো কি নাই, ফিলিংস নাই, কারণ শীতকালে, বসন্তের ঠিক আগে শীতকালে কি করছে, তার স্বামী মারা গিয়েছে। তারপরে দেখো কি বলছে 7 নম্বর লাইনে, এখনো দেখোনো তুমি, কবিভক্ত অবাক হয়ে গেছে, তুমি এখনো দেখে নাই বসন্তের এত কিছু ঘটে গেছে, তুমি এখনো দেখোনি তুমি। অর্থাৎ কবিভক্ত কবিকে বলতেছে, কহিলাম কেন কবি আজ, কহিলাম মানে বললাম, কেন কবি আজ এমন উন্মনা, তুমি উন্মনা হচ্ছে উদাসীন বা অন্যমনস্ক অমনোযোগী, অর্থাৎ তুমি কেন আজ এত অমনোযোগী, কে বলতেছে, কবি ভক্ত বলতেছে, কেন তুমি আজ এত অমনোযোগী, কিছুই আপডেট রাখো না, কিছুই জানো না। কোথায় তব নবপুষ্প সাজ, কোথা মানে কোথায়, তব মানে হচ্ছে তোমার, নব হচ্ছে নতুন, পুষ্পশ্বাস হচ্ছে ফুলের বিচিত্র সাজ। অর্থাৎ বসন্ত যখন আসে মেয়েরা যেরকম দেখো না মাথায় বা চুলের মধ্যে বিভিন্ন ফুলের সাজ বা বিভিন্ন ফুল দিয়ে কি করে মানে নিজেরা সাজে, ঘর সাজায়, তাহলে এইগুলো কোথায় আজ, বলতেছে কোথায় তব তোমার পুষ্পসাজ, অর্থাৎ তোমার ফুলের যে বিচিত্র সাজগুলো আজ কোথায়, তোমার মধ্যে তো কোনো পরিবর্তনই দেখতেছি না। অর্থাৎ বলতেছে বসন্ত এসেছে অথচ কবি নতুন ফুলে ঘর সাজাননি, নিজেও ফুলের অলংকার সাজেনি। অর্থাৎ এখানের ব্যাখ্যাটা হচ্ছে
বসন্ত এসেছে অথচ কবি এখনো নিজেকে ফুলের অলংকারে সজ্জিত করেনি, তাই কবিভক্ত কবিকে এটা জিজ্ঞাসা করছে কেন তুমি এরকম করতেছো। তারপরে আছো কহিল সে সুদূরে চাহিয়া। সুদূরে চাহিয়া, এই সুদূরে চাহিয়া মানে বুঝো তোমার সাথে ধরো আমি কথা বলছি, তুমি যদি আমার চোখে চোখ রেখে কথা বলো তার মানে আমাকে গুরুত্ব দিতেছো, তার মানে আমাকে তুমি গুরুত্ব দিয়ে কথাগুলো শুনতেছো। কিন্তু যদি তুমি দূরে তাকিয়ে কথা বলো, আমি কথা বলতেছি আর তুমি অন্যদিকে তাকায় বা দূরে কোথাও তাকায় তাকায় কথা বলতেছো, তার মানে তুমি কিন্তু আমাকে গুরুত্ব দিতেছো না, অবহেলা করতেছো। তাহলে কহিল সে সুদূর চাহিয়া, অর্থাৎ কবি, সে বলতে এখানে হচ্ছে কবি, কবি সে কহিলকে সে মানে হচ্ছে কবি সুদূর চাহিয়া, অর্থাৎ গুরুত্বহীনভাবে ও দূরে তাকায় আছে। তার মানে আমার এই কবি ভক্ত যে কথাগুলো বলছে সে গুরুত্ব দিচ্ছে না। সুদূর চাহিয়া অর্থাৎ গুরুত্বহীনভাবে বলতেছে। অলখের পাথার বাহিয়া, অলখের মানে হচ্ছে অলক্ষ বা যতদূর দেখা যায়, অর্থাৎ দৃষ্টির অগোচরে যতদূর দেখা যায়। যেমন আমরা যখন সমুদ্রে যাই, সমুদ্রের দৃষ্টির অগোচরে যতদূর দেখা যায় এরকম বলি না। অলখে মানে হচ্ছে অলক্ষ বা যতদূর দেখা যায়, অর্থাৎ দৃষ্টির অগোচরে। পাথার মানে হচ্ছে সমুদ্র, পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। বাহিয়া মানে বই বেয়ে। তরি, তরি মানে হচ্ছে নৌকা। তার মানে বসন্তের এসেছে কি, অর্থাৎ ওই বসন্ত কি এত মানে দৃষ্টির অগোচর থেকে সমুদ্রের অনেক দূর বেয়ে তরিটা, বসন্তের তরিটা কি এসেছে, এই তো নৌকাটা কি এসেছে, অর্থাৎ বসন্ত কি আলটিমেটলি এসে গেছে। বেজেছে কি আগমনী গান, অর্থাৎ বেজেছে কি আগমনী বার্তা, অর্থাৎ বসন্ত যে আসছে এটার কি আগমনী বার্তা বেজেছে। দেখো 9 থেকে 11 লাইনের ব্যাখ্যা হচ্ছে দূর সমুদ্র বেয়ে বসন্তের নৌকা কি এসেছে, বসন্তের জন্য কি কোনো আগমনী গান বেজেছে। কবি ভক্তের নিকট এগুলো কবির জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার মাধ্যমে স্পষ্ট হয় কবি কিন্তু এই বসন্তকে আসলে বসন্তের কোনো আগমনী বার্তা তার চোখেই পড়েনি, অর্থাৎ সে গুরুত্বই দেয়নি। ওই যেমনটা বলেছিলাম যে কারো বাবা মারা গেলে পাশের বাসায় কনসার্ট হলো যেন তার গুরুত্ব নেই, সে বলতেই পারবে না যে পাশে এত বড় কনসার্ট হচ্ছে, এতটাই অন্যমনস্ক থাকে। তারপরে দেখো দেখেছে কি সে, সে সে বলতে হচ্ছে বসন্ত আমারে। কবি এখন বলতেছে ডেকেছে কি সে আমারে, অর্থাৎ বসন্তকে আমাকে ডেকেছে। আচ্ছা সিম্পল, বসন্ত যদি আসে বা বসন্ত এটা কি কবিকে ডেকে বলবে যে আমি আসতেছি আসতেছি আসতেছি, তার মানে প্রকৃতির নিয়মে সে চলে আসবে। কিন্তু কবি একটু অভিমান বা অন্যমনস্ক হয়ে বলতেছে ডেকেছে কি সে আমারে, অর্থাৎ বসন্ত, সে বলতে বসন্ত, বসন্ত কি আমাকে ডেকেছে, শুনি নাই। যদি ডাকে, ডাকলেও যদি ডেকেও থাকে তাহলে আমি এটা শুনি নাই। রাখিনি সন্ধান, অর্থাৎ আমি আর সন্ধানও রাখি নাই সে আদৌ ডাকছে কি ডাকে নাই। তার মানে যদিও ডাকে দিয়ে থাকে, যদিও ডাক দিয়ে থাকে তারপরও আমি কি এর সন্ধান রাখি নাই বা শুনিও নাই। অর্থাৎ এতটাই আমি অন্যমনস্ক, কবি অন্যমনস্ক ছিল। অর্থাৎ এখানে কবি ব্যাখ্যাটা কি বলছে দেখো, বসন্ত কি আমাকে ডেকেছে, অর্থাৎ বসন্ত কি কবিকে ডেকেছে কিনা তা কবি শুনেননি, সন্ধানও রাখেননি। আমি অর্থাৎ কবি শুনিও নি, সন্ধান রাখেনি। আর সাধারণত বসন্ত তো আর ডেকে আসবে বলবে না যে আমি আসতেছি বা আমি আসছি, কারো অপেক্ষায়, এটাই বলতেছে। তারপরে দেখো কহিলাম, এই কবি বক্ত এখন কবিকে বলতে কহিলাম মানে বললাম, ওঘো কবি মানে এগো ওগো সম্বোধন, সম্বোধন করে বলতেছে। কহিলাম মানে বললাম, ওঘো কবি। রচিয়া, রচিয়া মানে হচ্ছে রচনা করে। ল, ল মানে নাও, লহ মানে নাও, লও মানে হচ্ছে নাও, অর্থাৎ রচনা করে নাও না। আজও গীতি, গীতি মানে গান বা কবিতা। মানে এই কবি বক্ত এই লাইনের মধ্যে কবিকে রিকোয়েস্ট বা অনুরোধ করছে যে তুমি একটা গান বা কবিতা রচনা করে নাও না বসন্তের। মানে তুমি এত উদাসীন কেন, একটা রচনা করে নাও, এটা কবির ভক্তের কবির কাছে রিকোয়েস্ট। বসন্ত অর্থাৎ বন্দনা, অর্থাৎ বসন্তের বন্দনা, বন্দ বলতেছে কবিতা বা বন্দনা গান, অর্থাৎ বসন্তের কবিতা, বসন্তকে বরণ করার জন্য যে কবিতা। তো মানে তোমার কণ্ঠে শুনি, এ মুর মিনতি, মুর মানে আমার, মিনতি মানে অনুরোধ ও প্রার্থনা। অর্থাৎ তোমার কণ্ঠে, অর্থাৎ কবিকে রিকোয়েস্ট করে তোমার কণ্ঠে। আমরা যেমন গান, যারা শিল্পী আছে গান গায় তাদেরকে বলি না যে আপনার কণ্ঠে একটা গান শুনতে মন চাচ্ছে, তাহলে বলতেছে যে তোমার কণ্ঠে, অর্থাৎ বসন্তের একটা গান শোনার শোনার আমার হোপ
অনুরোধ, তোমার কণ্ঠে আমি কি একটা বসন্তের গান শুনবো, যে আমার অনুরোধ কি তোমার কণ্ঠে আমি একটা বসন্তের গান শুনবো। এই ব্যাখ্যাটা কি দেখো, 13-14 লাইনের ব্যাখ্যা। কবি বক্ত বলছে, উগো কবি তুমি গান বা কবিতা রচনা করো না, অর্থাৎ রিকোয়েস্ট, তোমার কণ্ঠে বসন্তের গান শুনবো, এটা আমার প্রার্থনা বা অনুরোধ তোমার কাছে। কবিভক্ত কবির নিকট বসন্তকে বরণ করে নেওয়ার জন্য গান রচনা করার অনুরোধ করেছেন। পরীক্ষা আসতে পারে কবি ভক্ত কবির কাছে কি রিকোয়েস্ট করেছেন, এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে গান রচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন। তারপরে যাও, কহিল সে, সে মানে হচ্ছে কবি, মৃদু মধু সুরে, অর্থাৎ সামান্য সুরে বা মৃদু কণ্ঠে, কহিল সে মৃদু মধু সুরে, নাই হলো, না হোক এবারে, অর্থাৎ এবার না হয় রচনা করি নাই, নাই করলাম, অর্থাৎ আমারে গাহিতে গান, গাহিতে মানে লিখতে, গান মানে হচ্ছে কবিতা, এবার আমি না হয় গান বা কবিতা নাই লিখলাম বা লিখব, মানে এই বছর না হয় নাই লিখলাম বা নাই লিখব, অর্থাৎ নাহি হলো, না হোক এবারে, আমারে গাহিতে গান, অর্থাৎ এবছর আমাকে গান গাইতে, আমি গান নাহি গাবো অথবা গান নাহি লিখব বা কবিতা নাহি লিখব। বসন্তরে আনিতে বরিয়া রহিণী, দেখো এখান থেকে আমরা এইভাবে দাগ যে ব্র্যাকেট দেওয়া আছে এইভাবে পড়বো। বসন্তরে আনিতে বরিয়া, বরিয়া মানে এখানে অপেক্ষা অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ রোহিণী, রোহিণী মানে করেনি। এই দেখো তাহলে এখান থেকে যদি এখান পর্যন্ত দেখো, বসন্তরে আনিতে বরিয়া রোহিণী, এইটা হচ্ছে বসন্ত আমার গানের জন্য অপেক্ষা করেনি, অর্থাৎ বসন্ত আমার গানের জন্য অপেক্ষা করেনি। আচ্ছা, কবি গান লিখলো কি লিখলো না, কবি কি বন্দনা করলো কি করলো না, এর জন্য কি বসন্ত থেমে থাকবে? বসন্ত কি তা কারোর জন্য অপেক্ষা করে থাকবে? এই জন্য কবি কিন্তু একটু আক্ষেপ নিয়ে বলতেছে, বসন্ত আমার গানের জন্য তো অপেক্ষা করেনি। সে মানে হচ্ছে বসন্ত, সে মানে হচ্ছে এখানে বসন্ত, বলিনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া, সরিয়া মানে, সরিয়া মানে হচ্ছে স্মরণ করে, অর্থাৎ সে তো বসন্ত তো আমাকে মানে বসন্ত তো ভুলেনি, সে তো ফাল্গুন মাসকে, তো ফাল্গুন মাসকে স্মরণ করে তো চলে এসেছে, অর্থাৎ বসন্ত ফাল্গুন মাসকে স্মরণ করে পৃথিবীতে এসেছে, সে তো ভুলেনি, সে তো আমার জন্য কোনো অপেক্ষা করেনি যে আমি তাকে বন্দনা করব কি করব না, বা কবিতা লিখে তাকে অভ্যর্থনা জানাবো কি জানাবো না। অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে এরকম, 15 থেকে 18 লাইনের ব্যাখ্যাটা হচ্ছে এরকম। কবি মধুর স্বরে বললেন, আমি না হয় এবার গান নাই গাইলাম, তাতে কি, বসন্ত তো আসতে বলিনি, ফাল্গুন মাসকে স্মরণ করে সে তো ঠিকই এসেছে, স্বাভাবিক, এটা তো আসবেই। তা ফাল্গুন মাসের জন্য মানে কবির জন্য কি সে অপেক্ষা করে বসে থাকবে? কখনোই না। তারপরে দেখো 19 নাম্বার, কহিলাম, মানে কহিলাম অর্থ হয়েছে বললাম, ওঘো কবি, এই কহিলাম মানে বললাম, ওগো কবি এত সম্বোধন করে বলতেছে, অভিমান করেছো কি তাই, মানে তোমাকে না জানিয়ে বা মানে তুমি কবিতা রচনা করেনি বা বরণ করে নাওনি, তারপরও বসন্ত চলে এসেছে তোমাকে না জানিয়ে, তাই বলে কি তুমি অভিমান করে আছো? কহিলাম মানে এটা কে বলতেছে? কবি ভক্ত কবিকে বলছে, ওগো কবি অভিমান করেছো কি তাই, এই জন্য কি তুমি অভিমান করে আছো? যদিও এসেছে, মানে তোমাকে না জানে বা তোমাকে না বললেই যদিও সে এসে পড়েছে, বসন্ত চলে এসেছে সে, তবু তুমি তারে, তারপরেও তুমি তারে করিলে বিধায়, বিধায় মানে বৃথা করে দিলা, অবজ্ঞা করে দিলা, অবহেলা করে দিলা, অর্থাৎ ব্যর্থ করে দিলা। যদিও সে এসেছে, তারপরে তুমি তাকে ব্যর্থ করে দিলা। কেন ব্যর্থ করে দিলা? কারণ তুমি কবিরা যদি কবিতাই না লেখো, তাকে বরণ করে নেওয়ার কবিতা, তাকে নিয়ে যদি কবিতাই না লেখো, সে আসার পরও তো ব্যর্থ। সিম্পল একটা বাসায় ধরো একটা আত্মীয় বেড়াতে চলে আসছে, না জানিয়ে না পারমিশন নিয়ে হুট করে আসছে, আসার পরে ঠিক আছে এসে থাকতেছে, কিন্তু কেউ তার সাথে ভালো করে কথা বলতেছে না, তাহলে যদিও সে এসেছে কিন্তু সে কিন্তু ব্যর্থ, বা সবাই তাকে অবহেলা করতেছে, এটাই বলতেছে। তাহলে বলতেছে বসন্ত যদিও তোমাকে না জানিয়ে চলে এসেছে, তারপরে তুমি তাকে ব্যর্থ করে দিলা। যদিও বসন্ত এসেছে, তারপরে তুমি তাকে ব্যর্থ করে দিয়েছো। কীভাবে ব্যর্থ করেছো? কারণ তুমি তো গান রচনা করনি বা কোনো কবিতা রচনা করনি। তারপরে দেখো, কহিল সে পরম হেলিয়া,
অর্থাৎ কহিল সে, সে মানে হচ্ছে এখানে কবি। পরম হেলিয়া, পরম মানে হচ্ছে অনেক, হেলাই, সরি হেলাই, পরম হেলাই, কহিল সে পরম হেলাই, হেলাই মানে হচ্ছে অবহেলাই, অর্থাৎ অনেক অবহেলার স্বরে। অর্থাৎ তুমি তোমার একটা কথা বলতেছো, সে গুরুত্ব না দিয়ে অবহেলার স্বরে কি বলতেছে, বৃথা কেন ফাগুন বেলায়, অর্থাৎ আমি কেন বৃথা করব ফাগুন বেলায়, ফুল কি ফুটেনি শাকে, শাকে মানে হচ্ছে শাখায়, অর্থাৎ আমি কেন ব্যর্থ করে দেবো, আমি কেন বৃথা করে দেবো, ফাগুন যে এসে ফাগুন বেলায় ফুল কি ফুটেনি শাকে, অর্থাৎ ফাগুন মাসে কি গাছে গাছে ফুল ফুটেনি, পুষ্পরতি লবিনী কি ঋতুর রাজন, অর্থাৎ পুষ্পরতি হচ্ছে ফুলের অভ্যর্থনা, আমরা যে কোনো একটা গেস্ট আসলে তাদেরকে ফুলের অভ্যর্থনা দেয় না, ফুলের শুভেচ্ছা, ফুলেল শুভেচ্ছা, দা ফুলের ফুলেল বন্দনা বা বন্দনা বা নিবেদন, বলতেছে পুষ্পরতি পরীক্ষায় আসতে পারে কিন্তু, অর্থাৎ ফুলের অভ্যর্থনা, লবিনী মানে লাভ করেনি, কি ঋতুর রাজন, রাজন মানে হচ্ছে ঋতুর রাজা বসন্ত, অর্থাৎ বসন্ত, অর্থাৎ আমি যদিও আমি কিছুই লেখি নাই বা কোনো কিছু করে নাই, তারপরে কি ফাগুন বেলায় গাছে গাছে ফুল ফোটেনি, এই এই বসন্ত বা ঋতুর রাজা কি ফুলের অভ্যর্থনা গ্রহণ করেনি, অর্থাৎ সে ঋতুর রাজা তো ঠিকই ফুলের অভ্যর্থনা গ্রহণ করেছে, কারণ গাছে বিভিন্ন গাছে যখন ফুল ফুটেছে এতেই তো সে অভ্যর্থনা পেয়ে গেছে, আমার জন্য আমি করি না, এর জন্য তো ব্যর্থ হওয়ার কথা নয়। অর্থাৎ এই 21 থেকে এরকম, এই যে 21 থেকে 23 লাইনের ব্যাখ্যাটা দেখো, কবি ভক্তের প্রশ্নের উত্তরে কবি বলছে অবজ্ঞা কীভাবে হলো, মানে আমি তাকে ঋতুরাজাকে কীভাবে অবজ্ঞা করলাম, অর্থাৎ আমি কেন অবজ্ঞা করলাম, ফাল্গুন মাসে গাছে কি ফুল ফোটেনি, ঋতুর রাজ বসন্ত কি ফুলের অভ্যর্থনা লাভ করেনি, সে তো অবশ্যই ফুলের অভ্যর্থনা লাভ করেছে, তাহলে কেন আমি তাকে কীভাবে আমি তাকে ব্যর্থ করে দিলাম, তাই না। এই যে মাধবীকুড়ির বুকে গন্ধ নাহি, অর্থাৎ মাধবীকুড়ি, অর্থাৎ মাধবীকুড়ি মানে হচ্ছে বসন্তলতা, বসন্তী লতা বা ফুলের কুড়ি, অর্থাৎ এই মাধবীকুড়ি মানে হচ্ছে বসন্তী লতা বা তার ফুল, অর্থাৎ মাধবীকুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য, অর্ঘ্য মানে হচ্ছে ফুলের অঞ্জলি বা অভ্যর্থনা বা উপহার বা প্রকৃতির যে উপহার, অর্থাৎ আমি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাই কিন্তু প্রকৃতি ঠিকই তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। অর্ঘ্য বিরোচন পরীক্ষায় আসতে পারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্ঘ্য বিরোচন মানে অঞ্জলি প্রদান বা পূজা নিবেদন বা অঞ্জলি বা উপহার রচনা, অর্থাৎ আমি তাকে গান লিখে অভ্যর্থনা জানাই না, ঠিক আছে, কিন্তু প্রকৃতি তো ঠিকই ফুলের অভ্যর্থনা জানিয়েছে, তাই না। অর্থাৎ এই লাইনের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, কবি অভিব্যক্ত বা বলতে চান বা মানে কবি ব্যক্ত হচ্ছে, তা ব্যক্তি হচ্ছে তার জন্য তো কোনো কিছুই অপেক্ষা করে নাই, ফুল তো ঠিকই ফুটেছে, সুবাস তো ছড়াইছে, পূজা নিবেদন মানে পূজা তো নিবেদন করেছে, সবাই তো তাদের কাজ অব্যাহত আছে, সবই তো অব্যাহত আছে, তাহলে কীভাবে আমি ব্যর্থ করলাম, অর্থাৎ কবি ভক্তের মানে উত্তরের প্রেক্ষিতে কবি এখানে এই কথাটা বলছে। তারপরে দেখো হোক তবু, অর্থাৎ হোক তবু, কবি ভক্ত কবিকে বলছে হ্যাঁ ঠিক আছে সবই প্রকৃতি থেকে সে পাইছে, ঠিক আছে, তবু মানে তারপরেও বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, তব মানে হচ্ছে তোমার, তীব্র বিমুখতা মানে উদাসীনতা অথবা নারাজ বা অপছন্দ বা অপ্রসন্ন, অর্থাৎ বলতেছে হোক মানে কবি ভক্ত বলতেছে হোক তবু মানে যদিও তার মানে হোক তারপরও বসন্তের প্রতি তোমার কেন এত বিমুখতা বা উদাসীনতা, কহিলাম বললাম, মানে কবি ভক্ত বলতেছে কহিলাম মানে বললাম, উপেক্ষায় মানে অবহেলায়, ঋতুর রাজে মানে বসন্তকে কেন তুমি দাও ব্যথা, অর্থাৎ তোমার বাড়িতে একজন গেস্ট আসছে, তাকে তুমি উপেক্ষা করতেছো, অবহেলা করতেছো, কথা বলতেছো না, হ্যাঁ খাবার দাবার ঠিক মতো দিতেছো বাট তার সাথে কোনো কথা বলতেছো না, অতিথিকায়ন করতেছো না, আর যদিও সে বাড়িতে আসে তারপরে তুমি তাকে কী করলা, সেটাকে ব্যর্থ করে দিলা, এটাই বলতেছে। কহিলাম মানে কৈবক্ত বলছে উপেক্ষায় মানে অবহেলায় ঋতুরাজকে কেন তুমি দাও ব্যথা, অর্থাৎ তুমি কেন কাকে কষ্ট দাও, অর্থাৎ এই 25 থেকে 26 লাইনের ব্যাখ্যা হচ্ছে কবিভক্ত বুঝতে পারছেন না যে
সে সানন্দে অর্থাৎ আনন্দের সহিত বসন্তকে বন্দনা না করে কবি অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন কেন? অর্থাৎ বসন্তের প্রতি কেন তার এত উদাসীনতা, মানে বসন্তকে সে কেন বরণ করে নিচ্ছে না, এর প্রতি কেন তার রাগ বা ক্ষোভ বা কেন অভিমান? কহিল সে অর্থাৎ কবি, কাছে সরে আসে, কাছাকাছি আসে। এবার একটা কথা বলবে, গুরুত্বপূর্ণ কথা, এই জন্য সরে আসে মানে একটু কাছে এসে বলতেছে। যখন সে এতক্ষণ কিন্তু অবহেলার সুরে বলতেছে, এবার কিন্তু কেন সে এরকম হচ্ছে এটা একটু একটা গুরুত্বপূর্ণ কথা বলবে, এই জন্য সে সরে আসে, একটু কাছাকাছি এসে বলতেছে। দেখো খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, ব্যাখ্যা আসে আর পরের লাইনটা, এই যে এটা কুহেলি মানে হচ্ছে কুয়াশা, শব্দের অর্থে আসতে পারে। কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা। উত্তরী তলে, উত্তরী অর্থ হচ্ছে চাদরে, আর তলে চাদরের তলে অথবা চাদরে ঢাকা। মাঘের সন্ন্যাসী, এই মাঘের সন্ন্যাসী বলতে শীতকাল, অর্থাৎ এখানে বলতেছে কুয়াশার চাদরে ঘেরা শীতকাল শেষ হয়ে গেছে। কুহেলি উত্তরী মানে পরের লাইন, এই এখান থেকে এখান পর্যন্ত যে ব্যাখ্যাটা এটার কথা বলতেছি। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরী তলে অর্থাৎ চাদরের তলে ঢাকা মাঘের সন্ন্যাসী। এখানে কবি শীতকে মাঘের সন্ন্যাসী হিসেবে কল্পনা করেছেন। অর্থাৎ কুয়াশার চাদরে ঘেরা শীতকাল শেষ হয়ে গিয়েছে, মানে এই লাইনটা এসে যদি পড়ো, কহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া, অর্থাৎ কুয়াশার চাদর ঘেরা শীতকাল শেষ হয়ে গেছে, অর্থাৎ শীত ধীরে ধীরে কি চলে গেছে। আর আমরা জানি শীত চলে গেলে কি হয়, গাছের পাতা ঝরে যায়, প্রকৃতি অন্য একটা রূপ ধারণ করে। ঠিক আছে, মানে কোনো কিছু শূন্য, সব কিছু শূন্য শূন্য হাহা মনে হয়। ধীরে পুষ্প শূন্য, তো গাছে পুষ্প শূন্য, গাছে কোনো ফুল থাকে না, গাছে কোনো পাতা থাকে না। ধীরে পুষ্প শূন্য দিগন্তের মধ্যে, অর্থাৎ সমস্ত পৃথিবী কি পুষ্প শূন্য বা গাছে গাছে কোনো পাতা থাকে না, হাহা করে। কারণ শীতকালে পরে গাছের পাতা ঝরে যায়, ফুলগুলো তেমন আগের মতো আর থাকে না। অর্থাৎ সব কিছুতে যেন কি একটা শূন্যতা বসন্তের মধ্যে যে একটা ছিল, মানে বসন্তের এই শীতে যেন কি একটা শূন্যতা অনুভব হয়। কারণ এই শীত যেরকম গাছের পাতাগুলো পড়ে যায়, সব কিছুকে প্রকৃতি যে শূন্য শূন্য করে দেয়, ঠিক শীতকালে তার স্বামীও কিন্তু তার প্রথম যে স্বামী সৈয়দ নেহাল হোসেন, সেও শীতকালে মারা গিয়েছেন। এই জন্য কবির মনে একটা শূন্যতা, এবং শীতের পরে যেহেতু বসন্ত আসে, তার মানে কবির এই বসন্ত আর মধ্যে আর কোনো ফিলিংস কাজ করে না বা তার প্রতি কোনো আগ্রহ নাই, এই জন্যই সে অভিমান অথবা কি একটা অন্যমনস্ক হয়ে আছে। দেখো কি বলছে, ধীরে পুষ্পশূন্য দিগন্তর পথে রিক্ত হস্তে, মানে রিক্ত মানে খালি হাতে বা শূন্য হাতে, মানে সব কিছু শূন্য হাতে, প্রকৃতির মধ্যে আর কিছু নাই, কারণ সব কিছু গাছের পাতা ঝরে গেছে, গাছে ফুল নেই, এই বলছে এটাই। ধীরে পুষ্প শূন্য হয়ে যাচ্ছে দিগন্তের পথে রিক্ত হস্তে, সব কিছু শূন্য হাতে হয়ে গেছে। এবার দেখো, তাহারেই পরে মনে, এই লাইনটার মাধ্যমে আলোতো মূলত বোঝাচ্ছে মূল থিম, তাহারেই পরে মনে, এবং এই লাইন থেকে কবিতার নামটা হয়েছে তাহারেই পরে মনে, ভুলিতে পারে না কোনো মতে। অর্থাৎ তাহারেই পরে মনে বলে কাকে মনে পড়ে, তার প্রথম স্বামীর কথা বলতেছে, তার প্রথম স্বামী অর্থাৎ সৈয়দ নেহাল হোসেনের কথা বলতেছে। তাহারেই পরে মনে ভুলিতে পারে না কোনো মতে, তাকে আমি কোনো মতেই ভুলতে পারি না। এবং সে মারা গেছে শীতকালে, আর শীতের পরেই আসছে বসন্ত, তাই আর বসন্তের প্রতি তার কি নাই কোনো আবেগ অনুভূতি কাজ করে না। তার দেখো তো 28 থেকে 30 লাইনের ব্যাখ্যাটা কি বলছে, শীত ঋতু প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ, মানে শূন্যতার রূপ। প্রকৃতির বসন্তের আগমনে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি। কারণ বসন্তের আগে যে শীতের রিক্ততার ছবি মানে শূন্যতার ছবি, বসন্ত আসার আগে সব সর্বত্যাগী সন্ন্যাসীর মতো মাঘের শীত যেন কুয়াশার চাদর গায়ে দিয়ে পত্রপুষ্পহীন দিগন্তের সাথে চলে গেছে, অর্থাৎ সব কিছু শূন্য করে চলে গেছে। এখানে কবি সাহিত্যকর্মের এই যে উৎসাহদাতা স্বামীর অকাল মৃত্যুকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ স্বামী কিন্তু, এই সুফিয়া কামালের স্বামী কিন্তু তাকে সাহিত্য চর্চা বা সব কিছুতে অনেক উৎসাহ প্রদান করতো, এবং স্বামী যেহেতু চলে গেছে, এই জন্যই তাকে স্মরণ করে এই কবিতাটা লিখেছেন। এই কবিতাটা মানে তোমাদের প্রথম কোনো টিউটোরিয়াল দিয়েছি,
আগে অষ্টম নবম শ্রেণীর অনেক টিউটোরিয়াল দিয়েছি, তারপরে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রকার মনে হয় যে না এই জিনিসটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হয়, তোমরা কমেন্ট করে জানাতে পারো, মতামত দিতে পারো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তার পরবর্তীতে যদি কবিতাটা খুব ভালো বুঝতে পারো, তাহলে পরবর্তীতে কোন কবিতার ব্যাখ্যা চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের শর্ট সিলেবাসের যেই 5টা কবিতা আছে এগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে কত তাড়াতাড়ি কোন কবিতাটা দিব। আর তোমরা অ্যাডমিশন টেস্ট যারা আছে এদেরকে জন্য বাংলা সেট পেপারের বিভিন্ন টিউটোরিয়াল দিব। আশা করি সবাই নিয়মিত চ্যানেলে চোখ রাখবা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। বাংলা সাইক্লোনের পাশেই থাকো এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।